শীতকালে নিরামিষ দিনে এই রকম পাঁচমিশালি শাকসবজি দিয়ে একটা লাবড়া তরকারি করে নিলে কিন্তু খিচুড়ির সাথে খেতে খুব একটা খারাপ লাগে না। শুধু শীতকালে নয়, যে কোনো সময় এইভাবে লাবড়া তরকারি করে আপনারা কিন্তু পুজো আজার দিনে খিচুড়ি ভোগের সাথে ঠাকুরকে এই লাবড়া তরকারি নিবেদন করতে পারেন। শুধু একটু শাকসবজিগুলো পরিবর্তন করে নিলেই হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি, কিছু আলু নিয়েছি, শিম নিয়েছি, রাঙা আলু নিয়েছি, বেগুন নিয়েছি, এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি, কিছুটা পরিমাণে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, মূলো নিয়েছি। সবজির পরিমাণ আপনারা পছন্দ মতো নিতে পারেন আর কম বেশি করতে পারেন। এখানে কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এক বাটি বিউলির ডালের বড়ি নিয়েছি, এটা ঘরে বানানো বড়ি। এটা যদি আপনারা বানাতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে তার ভিডিও আমি দেব। এক বাটি মটরশুঁটি নিয়েছি আর এক বাটি কাঁচা চীনাবাদাম নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এখানে নিয়েছি 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি নিয়েছি, 2 টিস্পুন গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, এখানে 7-8টা লবঙ্গের ফুলটা ছাড়িয়ে রেখেছি, 4-5টা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা নিয়েছি। প্রথমেই আমি সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় হালকা করে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজা করব না, জাস্ট মিনিট 2-3 মতো একটু ভাজা করে নেব। হালকা গন্ধ বেরোবে, তখনই নামিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। ওই কড়াতেই আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি ডালের বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি যে চীনাবাদামগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। দেখবেন চীনাবাদাম দিলে কিন্তু লাবড়া তরকারিটা খেতে ভালো লাগে। চীনাবাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে রাখবো। অনেকের মনে প্রশ্ন থাকবে, যদি আমরা কাঁচা বাদাম ভেজে না দিয়ে ড্রাই রোস্ট করা বাদাম দিই সেক্ষেত্রে কি হবে? তাহলে কিন্তু তার টেস্টটা একটু অন্যরকম আসবে। দেখুন, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে, একটা তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে দিলাম। এবার ফোড়নের জিনিসগুলো থেকে যখন হালকা গন্ধ বের হবে তখন সমস্ত সবজিগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই লাবড়াটা যদি আপনারা গ্রীষ্মের সময় বানান সেক্ষেত্রে কিন্তু সবজির পরিবর্তন করতে পারেন। মটরশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন গ্রীষ্মকালে আপনারা শিম পাবেন না, গাজরটা কখনো পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না, মূলো পাবেন না, সেক্ষেত্রে আপনারা পটল দিতে পারেন। তবে ঝিঙে, চিচিঙে এগুলো কিন্তু লাবড়া তরকারিতে দিলে খুব একটা ভালো লাগে না। সবজিগুলোকে মোটামুটি 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা এখানে দিলাম। আদাটাকে ভালো করে আমি সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। সবজিগুলোকে মোটামুটি মিনিট 5-7 মতো ভাজা করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবারও সবজিগুলোকে ভালো করে কষাতে থাকবো। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের দিকে গ্যাসের আঁচ রেখে করছি। মোটামুটি 10 মিনিটের মতো মশলাগুলো কষা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। শীতকাল বলে আমি পালং শাক ব্যবহার করেছি। এটা যদি গ্রীষ্মকাল হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পুঁই শাক ব্যবহার করতে পারেন। এবার আমি একটা ঢাকা দিয়ে শাকটাকেও সিদ্ধ হতে দেব। দেখুন, মোটামুটি 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়েছিলাম, তাতে কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই রান্নাটায় কিন্তু আমি জলের ব্যবহার করব না, পালং শাক থেকে প্রচুর জল বের হয়, তাই ওই পালং শাকের জলেই সবজিগুলোকে আমি সিদ্ধ করব। আবারও একটু শাকটাকে সবজির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি মোটামুটি 1 টিস্পুন আর হাফ টিস্পুনের মতো চিনি দিয়েছি। লাবড়া তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। চিনিটাকে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম আর আবারও আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেব। আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমি ঢাকনিটা খুলে দিয়েছি। দেখুন, শাকের জলেই কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো একে একে সবই দিয়ে দেব। আমি যে ভাজা মশলা বানিয়েছিলাম সেই ভাজা মশলা থেকে
3 টিস্পুনের মতো গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা বড়িগুলো আমি ভেঙে রেখেছি, তার সাথে বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এখানে একটা কথা, আপনারা কিন্তু নারকেল ভেজেও এর মধ্যে দিতে পারেন, আমি সেটা দিইনি, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ লাবড়া তরকারি। আপনারা অবশ্যই বানিয়ে ঠাকুরের ভোগের সঙ্গে এই লাবড়া তরকারি নিবেদন করুন। আর কেমন লাগলো কিন্তু মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।